৭ই মার্চের ভাষণ, ট্রিমেন্ডাস কন্ডিশনাল স্পিচ। আসলে শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণকে বিশ্লেষণ করলে দেখা যাবে পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার জন্য এটি একটি চমকপ্রদ, অসাধারণ শর্তযুক্ত ভাষণ। ইংরেজিতে যাকে বলা হবে ট্রিমেন্ডাস কন্ডিশনাল স্পিচ। এই ভাষণকে কোনো বিচার বিশ্লেষণেই স্বাধীনতার ঘোষণা বলা যাবে না। ইতিহাসের বিচার বিশ্লেষণে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে বলা যায় ট্রিমেন্ডাস কন্ডিশনাল স্পিচ বা চমকপ্রদ, অসাধারণ শর্তযুক্ত ভাষণ। শেখ মুজিবুর রহমান যদি ৭ই মার্চের ভাষণে প্রকৃত অর্থেই চূড়ান্তভাবে স্বাধীনতা ঘোষণা করেই থাকবেন, তাহলে এক, ওই ভাষণেই পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়ার কাছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার দাবি করেছিলেন কেন? ওই ভাষণের মুখ্য ও গুরুত্বপূর্ণ বিষয়ই ছিল শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করা। ২, ২৩শে মার্চ পাকিস্তান দিবসে শেখ মুজিবের ধানমন্ডির বাড়িতে স্বাধীন বাংলার পতাকার পরিবর্তে পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন কেন? শেখ হাসিনার ঐক্যমতের সরকারের মন্ত্রী আ.স.ম. রব দাবি করেছেন রাষ্ট্রীয়ভাবে ২রা মার্চকে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস হিসেবে পালন করতে হবে। ২রা মার্চকে যদি স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস হিসেবে পালন করা হয়, তাহলে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের গুরুত্ব কতটুকু থাকে? ৩, যেখানে ৭ই মার্চে পাকিস্তান সেনাবাহিনীর অবাঙালি অর্থাৎ পাঞ্জাবি, বেলুচ, সিন্ধি, দুর্বল হাজার পাঁচেক সৈন্যকে বন্দী করে প্রায় বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে বাংলাদেশ স্বাধীন করা সম্ভব ছিল, তা না করে পূর্ব পাকিস্তানে অর্থাৎ বর্তমান বাংলাদেশে অধিক পাকিস্তানি সৈন্য সমাবেশ করার পূর্ণ সুযোগ দিয়ে ২৫শে বা ২৬শে মার্চ আমাদের উপর আক্রমণ করা পর্যন্ত দীর্ঘ সময় দেওয়া হয়েছিল কেন? ৪, ২৫শে মার্চ রাতে ঘরে ডক্টর কামাল হোসেন থাকতে এবং হাতের কাছে তাজউদ্দিন আহমেদ সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকতেও শেখ মুজিবুর রহমান কেন তাদের কাছে স্বাধীনতা ঘোষণা দিলেন না? ৫, ২৫শে মার্চের কালো রাতে নিরীহ নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি বর্বর বাহিনী যখন পৈশাচিক আক্রমণ করল এবং নির্বিচারে বাঙালি হত্যা করতে লাগলো এবং বাঙালি সৈনিক, ইপিআর, পুলিশ, আনসার পাকিস্তানি হানাদারদের মোকাবেলায় যুদ্ধ করতে লাগলো, তখন শেখ মুজিবুর রহমান দিশেহারা বাঙালির নেতৃত্ব না দিয়ে কেন পাকিস্তানিদের কাছে ধরা দিলেন? ৬, তাহলে কি শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা যে বলেন ২৬শে মার্চ দুপুর ২:৩০টায় পাকিস্তানের জেনারেল টিক্কা খান আমাদের বাসায় এসে আব্বাকে স্যালুট দিল, মাকে স্যালুট দিল, দিয়ে আব্বাকে বলল, স্যার, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আপনার সাথে আলোচনা করার জন্য আমাকে একটি স্পেশাল বিমান সহ পাঠিয়েছেন আপনাকে রাওয়ালপিন্ডি নিয়ে যাওয়ার জন্য। আপনি ম্যাডামকে সাথে নিতে পারেন, চাইলে অন্য কাউকেও নিতে পারেন। আব্বাকে সসম্মানে জেনারেল টিক্কা খান নিয়ে গেল। যাওয়ার সময় মাকে জেনারেল টিক্কা খান স্যালুট দিয়ে গেল। তাহলে কি এটাই সত্যি? ৭, শেখ মুজিবুর রহমান কি মনে করেছিলেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানানোর জন্য রাওয়ালপিন্ডি নিয়ে যাচ্ছেন? আর তাই কি পাকিস্তান হানাদার বাহিনীর আক্রমণের মুখে গোটা বাঙালি জাতিকে অসহায় অরক্ষিত রেখে তিনি জেনারেল টিক্কা খানের সাথে পাকিস্তান চলে গেলেন? ৮, পাকিস্তানি নরপিশাচ হায়নাদের আক্রমণের মুখে দিশেহারা নাবিকের মতো কিংকর্তব্য বিমূঢ় বাঙালি জাতি। ঠিক সেই সময় পাকিস্তানি সেনাবাহিনীর কঠোর শৃঙ্খলার মধ্যে থাকা বাঙালি সৈনিক পাকিস্তানি সেনা আইনে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সম্পূর্ণ ঝুঁকি নিয়ে নেতৃত্বশূন্য দিশেহারা বাঙালিকে নেতৃত্ব ও পথের দিশা দিতে এগিয়ে এলেন এক তরুণ বাঙালি সৈনিক। মুক্তিপাগল স্বাধীনতাকামী মানুষকে তিনি শোনালেন স্বাধীনতার অমর বাণী। চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি ঘোষণা করলেন, আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। ২৭শে মার্চ প্রত্যুষে ইথারে ভেসে এলো এই অমর স্বাধীনতার বাণী। সঙ্গে সঙ্গে বাংলার মুক্তিপাগল দামাল ছেলেরা ঘর থেকে বেরিয়ে পড়ল মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান প্রথমে ঘোষণা করলেন, I am Major Jia, President of People's Republic of Bangladesh. I declared independent of Bangladesh. পরে কৌশলগত কারণে তিনি বললেন, I am Major Jia,
I declared independent of Bangladesh on behalf of our great leader Sheikh Mujibur Rahman. মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাই কি পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে আপোষের ভিত্তিতে শেখ মুজিবুর রহমানের ক্ষমতা গ্রহণ পথে অন্তরায় হল? নয়। এর পরপরই ১৭ই এপ্রিল তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে ঘটে গেল আর এক ঐতিহাসিক ঘটনা। ভারত সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আন্তর্জাতিক বিশ্বের বহু দেশের সাংবাদিকদের সামনে কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে ১৭ই এপ্রিল তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের বিপ্লবী সরকার শপথ গ্রহণ করল। তাজউদ্দিন আহমেদ হলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদ তাঁর মন্ত্রিসভা গঠন করলেন। শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতেই শেখ মুজিবুর রহমানকে করা হলো রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে করা হলো অস্থায়ী রাষ্ট্রপতি। যদি শেখ মুজিবুর রহমান আপোষের ভিত্তিতে পাকিস্তানের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ায় যেয়েও থাকেন, তাহলে তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ শেখ মুজিব ইয়াহিয়া আপোষ ফর্মুলাকে ভণ্ডুল করে দেয়নি? ১০। আর এজন্যই কি সফল নেতৃত্ব দিয়ে সরকার পরিচালনা করে দেশ স্বাধীন করে স্বাধীন দেশে শেখ মুজিবুর রহমানকে ফিরিয়ে আনার পর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকেই শেখ মুজিবুর রহমান তার মন্ত্রিসভা থেকে নিগৃহীত করে বের করে দিয়েছিলেন? ১১। হয়তো এর জন্যই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সেনাবাহিনীর সর্বজ্যেষ্ঠ বা সিনিয়র হওয়া সত্ত্বেও শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধান না করে চাকরিতে জুনিয়র সফিউল্লাহকে সেনাবাহিনী প্রধান করেছিলেন। ১২। শুধু তাই নয়, যে মুক্তিযোদ্ধারা প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন করল, যুদ্ধে বিজয়ী হল, দেশে ফিরে এসে কোন আক্রোশের কারণে শেখ মুজিবুর রহমান বিজয়ী মুক্তিযোদ্ধাদের ছুঁড়ে ফেলে দিলেন, এবং যে প্রশাসন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের তাবেদারি করেছে, বাঙালিদের হত্যা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সেই পরাজিত প্রশাসনকে কি কারণে শেখ মুজিবুর রহমান পুনঃপ্রতিষ্ঠিত করলেন? মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করে, অবহেলা করে, অত্যাচার করে, শুধুমাত্র সদিচ্ছার অভাবে মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা না করে অমুক্তিযোদ্ধাদের, এমনকি রাজাকারদেরও মুক্তিযোদ্ধা সনদ বিতরণ করে শেখ মুজিবুর রহমান এক কলঙ্কের সৃষ্টি করলেন। কিন্তু কেন? ধিক শেখ মুজিব ধিক। ৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি সৈন্যরা দৈনিক ইত্তেফাক পত্রিকা জ্বালিয়ে দিলে তড়িৎ গতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ইত্তেফাকের মালিক ব্যারিস্টার মইনুল হোসেনদের ক্ষতিপূরণ বাবদ নগদ ১০ লক্ষ টাকা দেয় এবং মুক্তিযুদ্ধের সময় মইনুল হোসেনরা লন্ডন, জার্মানি ঘুরে অত্যাধুনিক অফসেট মেশিন কিনে আনলেন, কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নিলেন না। পাকিস্তান হানাদার কবলিত গোটা সময়, অর্থাৎ মুক্তিযুদ্ধের গোটা ৯ মাস, মইনুল হোসেনরা পাকিস্তান প্রেস থেকে বিনা পয়সায়, অর্থাৎ পাকিস্তান সরকারের খরচে ইত্তেফাক পত্রিকা বের করলেন। বলা বাহুল্য, ওই সময় ইত্তেফাকে পাকিস্তানি জেনারেল ইয়াহিয়া খান, টিক্কা খান, ফরমান আলী, নিয়াজি ও পাকিস্তানি অন্যান্য জেনারেল ও সৈন্যদের এবং ঘাতক গোলাম আজম সহ অন্যান্য আলবদর রাজাকারদের প্রশংসা করে খবর ছাপা হতো, আর মুক্তিযোদ্ধাদের বলা হতো দেশদ্রোহী ভারতীয় চর। অর্থাৎ ইত্তেফাক তখন মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানি তাবেদারি ও দালালিতে লিপ্ত ছিল, এবং দালালি ও তাবেদারির পুরস্কার হিসেবে পাকিস্তান সরকারের সমস্ত বিজ্ঞাপন ইত্তেফাক পেত। অপ্রত্যাশিতভাবে হঠাৎ ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে যাওয়ায় ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জুরা পাকিস্তান সরকারের কাছ থেকে দালালি ও তাবেদারির পুরস্কার স্বরূপ পাওয়া বিজ্ঞাপনের বিলের টাকা নিতে পারেনি। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনের পরে পূর্বের পরিচয়ের সূত্র ধরে স্বাধীন দেশের কর্ণধার শেখ মুজিবুর রহমানের কাছ থেকে পাকিস্তানি দালালির ও তাবেদারির সেই বিলের টাকা নেয়। কোনো বিবেকবান মানুষ কি এই বিলের টাকা দিতে পারে? এই জন্যই কি লক্ষ লক্ষ মানুষের জীবন আর মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে? ধিক শেখ মুজিব, ধিক। এদেশের মুক্তিপাগল দামাল ছেলেরা প্রাণের মায়া ছিন্ন করে দেশমাতৃকার মুক্তির জন্য প্রাণপণ লড়াই করছে, হানাদার পাকিস্তানি বাহিনীর সাথে মুখোমুখি যুদ্ধ করছে। ঠিক তখন পাকিস্তান সরকার মুক্তিযুদ্ধ নস্যাৎ করার জন্য কুমতলবে ইপিসিএস
অর্থাৎ ইস্ট পাকিস্তান ক্যাডার সার্ভিসের পরীক্ষা নিল। নিজের প্রাণের বিনিময়ে পাকিস্তানি হানাদারদের কবল থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচানোর সেই অগ্নি পরীক্ষার দিনে বাংলার দামাল ছেলেরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করল। আর স্বার্থান্বেষী চরম সুবিধাবাদী কতিপয় ব্যক্তি পাকিস্তান সরকারের দেওয়া সেই ইপিসিএস পরীক্ষায় অংশ নিল এবং দেশপ্রেম বিবর্জিত ওই ব্যক্তিরা ইপিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইস্ট পাকিস্তান ক্যাডার সার্ভিসের চাকরিতে যোগ দিল। লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনের পরে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কহীন শেখ মুজিবুর রহমান ওই বিশ্বাসঘাতক দেশদ্রোহীদের স্বাধীন বাংলাদেশ ক্যাডার সার্ভিসের চাকরিতে পূর্ণবহাল করলেন। কিন্তু কেন? ন্যূনতম বিবেক থাকলে কি এটা সম্ভব? ঠিক শেখ মুজিব, ঠিক। মানুষের জন্য নিবেদিত প্রাণ দেশপ্রেমিক সর্বহারা দলের নেতা কমরেড সিরাজ শিকদারকে বিনা বিচারে বন্দিদশায় হাতে হ্যান্ডক্যাপ পরা অবস্থায় সম্মুখ থেকে গুলি করে হত্যা করে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আজ কোথায় সিরাজ শিকদার বলে আস্ফালন করে শেখ মুজিব হয়েছেন বিবেকহীন এক কাপুরুষ। ডায়েরির পাতা। তুমি যা চেয়েছিলে তাই হয়েছে। তুমি চেয়েছিলে যেন তেন প্রকারে একবার শুধু ক্ষমতায় যাওয়া, তাই হয়েছে। দেশের জন্য, জাতির জন্য কিছু করতে হলে যে ত্যাগ স্বীকার করা প্রয়োজন তা তুমি করতে কখনোই প্রস্তুত ছিলে না। প্রথম থেকেই শুধু ক্ষমতায় যাওয়ার জন্য তুমি সর্বদা ব্যস্ত ছিলে এবং তাই হয়েছে। 15/6/1996। না, তুমি দেশের জন্য কিছুই করতে পারবে না, কেননা দেশের জন্য কিছু করার মন তোমার নেই। মানুষের জন্য কিছু করার মন নেই বলেই তোমার ইচ্ছেও নেই, আর ইচ্ছে নেই বলেই তোমার উপায়ও নেই। যদি তোমার ইচ্ছে থাকতো তাহলে কিছু একটা উপায় হতো, কিন্তু জাতির জন্য কিছু করার ইচ্ছে তোমার নেই, কাজেই উপায়ও নেই। 15/12/1996। আমরা তোমাকে ক্ষমা করতে চাই, কিন্তু কোনো বিচারেই ক্ষমা করতে পারি না। তুমি ক্ষমার অযোগ্য। তুমি প্রার্থনা করো আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে ক্ষমা করার সামর্থ্য আমাদের দেন। 27/2/1996। 1981 সালের 12ই জুন যখন তুমি তোমার পিতার ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি এবং অলংকার সহ যাবতীয় জিনিস 72 পৃষ্ঠার একটি ইনভেন্টরিতে সই করে বুঝে নিচ্ছিলে, তখনই মনে হচ্ছিল তুমি মানুষ নও, অন্য কিছু। তুমি যখন খুঁটিয়ে খুঁটিয়ে সব বুঝে নিচ্ছিলে, সবাই হতবাক হয়ে তোমার দিকে তাকিয়েছিল। কিরকম ধীর স্থির এবং অবলীলাক্রমে তুমি বলছিলে, আমার কানের দুল 3টা কই, আমার নাকের ফুল 2টা কই, আমার হাতের 40টা চুড়ি কই, ইত্যাদি ইত্যাদি তুমি বলছিলে, আর সরকারি কর্তৃপক্ষ একটা একটা করে সব বুঝিয়ে দিচ্ছিল। সেই দিনটার কথা আমার আজও মনে আছে। সেদিন তোমাকে দেখে মনেই হয়নি যে এই বাড়িতেই তোমার পিতৃকুলের সব শেষ হয়ে গেছে। তুমি এমনভাবে গুনে গুনে প্রায় 70 লক্ষ টাকার গয়না সহ অন্যান্য মালামাল বুঝে নিলে যে তাতে মনে হলো তুমি মানুষ নও, অন্য কোনো কিছু। কারো লেখা পড়ো না, কোনো বই পড়ো না, ভালো কথা শোনো না। তোমার নাম শেখ হাসিনা। তুমি পিতৃমাতৃহীন স্বামী কর্তৃক পরিত্যক্ত এক রমণী। তোমার মেয়ের ভাষায় তুমি বহুরূপী। তোমার প্রিয় গৃহভৃত্য রমাকান্ত, যাকে তুমি ভালোবাসতে, সেও তোমাকে ভালোবাসত, কিন্তু সেও তোমার কাছে রইল না। তুমি এমন এক প্রাণী। শিক্ষা। এসবই তুমি আমাদের দিয়েছ। তোমার কাছ থেকেই এসব আমাদের পাওয়া। তুমি যা দিয়েছ তার সবটুকুই আমরা পেয়েছি। নতুন করে তোমার কাছ থেকে আমাদের আর পাওয়ার কিছুই নেই। তাই তুমি যা দিয়েছ তা আমরা সকলের কাছে ফাঁস করে দিতে চাই। তাতে তুমি দুঃখ পেলে আমাদের কিছু করার নেই। এ শিক্ষা তুমিই আমাদের দিয়েছ। তোমার কাছ থেকেই আমরা এ শিক্ষা পেয়েছি। সেদিন হয়তো তুমি ভাবো নাই তোমার শিক্ষাই তোমার বিরুদ্ধে কাজে লাগিয়ে দিব। এই হয়, আসলে এই হয়। তোমার মতো যারা এই শিক্ষা দেয় তারা কেউই ভাবে না
এই শিক্ষা যে একদিন তাদের বিরুদ্ধেই কাজে লেগে যাবে। তাই হয়তো তুমিও ভাবনি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। একেবারে খালি হাতে বিদায় না দিয়ে অন্তত শিক্ষাটা দিয়ে দিয়েছিলে। নইলে তো মাঠে মারা যেতে হতো। অবশ্য তুমি তাই চেয়েছিলে। তোমার দেয়া শিক্ষাটা বেচে কিনে অন্তত বাঁচার চেষ্টা করি। শেষবারের মতো বলি, তুমি দুঃখ করো না। বিশ্বাস করো, তোমার বিরুদ্ধে এছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। জানি বিশ্বাস করবে না, কারণ তোমার মাঝে বিশ্বাস বলে কিছু নেই।